সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা এই যে অনলাইন ক্লাসের মধ্যে জিন তত্ত্ব যেটা পড়াচ্ছিলাম সেটা আজকে আবারও নতুন করে শুরু করছি। কারণ প্রথম দুটো ক্লাসে আমরা জিন তত্ত্বের প্রথম এবং দ্বিতীয় সূত্র অর্থাৎ মেন্ডেলের প্রথম সূত্রটা আর তার ব্যতিক্রমটা পড়িয়েছি। আজকে আমরা মেন্ডেলের দ্বিতীয় সূত্রটা পড়াবো। দ্যাটস মেন্ডেলের দ্বিতীয় সূত্র। মেন্ডেলের দ্বিতীয় সূত্রকে বলা হয় দ্বিসংকর ক্রস। কেন দ্বিসংকর ক্রস বলা হয়? আমরা বলছিলাম এক জোড়া বৈশিষ্ট্যের মধ্যে যে ক্রস সেটাকে বলা হয় মনোহাইব্রিড ক্রস বা এক সংকর ক্রস। দুই জোড়া বৈশিষ্ট্যের মধ্যে ক্রসকে বলা হয় দ্বিসংকর ক্রস বা ডাইহাইব্রিড ক্রস। তো মেন্ডেলের দ্বিতীয় সূত্রটা এটা ডাইহাইব্রিড ক্রস, দুই জোড়া পরস্পর বিপরীতধর্মী দুই জোড়া বৈশিষ্ট্যের মধ্যে ক্রস। সো আমরা যদি দেখি কালো বর্ণ কালোর বিপরীত ধূসর বর্ণ, লম্বা লোম বা খাটো লোম, লম্বা লোম। এই যে এখানে হয় কালো বর্ণ হবে নাহলে ধূসর বর্ণ হবে, এরা পরস্পর বিপরীতধর্মী বৈশিষ্ট্য। খাটো লোম হবে অথবা লম্বা লোম হবে, এটাও পরস্পর বিপরীতধর্মী বৈশিষ্ট্য। মনে করো আমি এটা গিনিপিগের খামার করতে চাই। আমি যখন গিনিপিগের খামার করতে চাই, আমি বাজার থেকে গিয়ে কিছু গিনিপিগ কিনবো এবং তাদের মধ্যে ক্রসের মাধ্যমে অনেক গিনিপিগ উৎপাদন করে গিনিপিগ বাজারে বিক্রি করব। অর্থাৎ বাণিজ্যিকভাবে আমি গিনিপিগের এটা খামার করতে চাই। তাহলে ধরো আমি বাজারে গেলাম, আমি পছন্দ করলাম একটা গিনিপিগ, সে কালো বর্ণ খাটো লোম, কালো বর্ণ খাটো লোম, আর একটা গিনিপিগ নিলাম ধূসর বর্ণ লম্বা লোম। কালো বর্ণের জন্য দায়ী জিনকে যদি আমি বি দিয়ে ডিনোট করি, খাটো লোমের জন্য দায়ী জিনকে যদি আমি ক্যাপিটাল টি দিয়ে ডিনোট করি, ধূসর বর্ণের জন্য আমি যদি স্মল বি দিয়ে ডিনোট করি, এটাকে যদি আমি স্মল টি দিয়ে ডিনোট করি, করতে পারি, তাহলে আমার কি দাঁড়ায়? এখানে এই দুটো হচ্ছে প্রকট বৈশিষ্ট্য, এরা হচ্ছে প্রচ্ছন্ন বৈশিষ্ট্য। কালো বর্ণ খাটো লোম প্রকট বৈশিষ্ট্য, আর ধূসর বর্ণ লম্বা লোম প্রচ্ছন্ন বৈশিষ্ট্য। আমি বৈশিষ্ট্যটা জানি, জেনে শুনে আমি এই গিনিপিগটা বাজার থেকে চুজ করছি। এখন আমরা দেখি গিনিপিগটা যখন আমি লালন পালন করলাম, গিনিপিগগুলো পরস্পরের মধ্যে ক্রস করলো, তখন আমার নতুন যে গিনিপিগ উৎপন্ন হবে সেই নতুন গিনিপিগগুলো কেমন হবে। তাহলে আমরা একটু ক্রসটা দেখি। প্রথমে আমরা ধরলাম যে কালো বর্ণ খাটো লোম, ধূসর বর্ণ লম্বা লোম। তাহলে এটা এই বৈশিষ্ট্যটা আমরা বাইরে থেকে বুঝি। আমরা বললাম যেহেতু আমরা বৈশিষ্ট্যটা বাইরে থেকে দেখি, এটা হচ্ছে গিনিপিগের ফেনোটাইপ। কালো বর্ণের জন্য দায়ী জিনকে আমরা ক্যাপিটাল বি দিয়ে ডিনোট করি, খাটো লোমের জন্য দায়ী জিনকে আমরা ক্যাপিটাল টি দিয়ে ডিনোট করি। আমরা যদি এখানে এদেরকে ক্রস করে দিই, অর্থাৎ তাদেরকে একসাথে রেখে দিলাম যাতে তারা পরস্পরের সাথে মিলিত হয়ে সন্তান সন্ততি উৎপাদন করে, এটাকে যদি আমি পুরুষ হিসাবে ট্রিট করি, এটাকে যদি আমি মহিলা হিসাবে ট্রিট করি, এবং আমি যদি বলি এরা প্যারেন্ট, তাহলে এটা হবে তার জেনোটাইপ। ক্যাপিটাল বি ক্যাপিটাল বি ক্যাপিটাল ডি ক্যাপিটাল ডি, এই জেনোটাইপ হবে স্মল বি স্মল বি স্মল টি স্মল টি। এরা যখন গ্যামেট দেবে সে ক্যাপিটাল বি ক্যাপিটাল টি, দ্যাটস গ্যামেট,
স্মল বি স্মল টি পরস্পরের সাথে মিলিত হয়ে ক্যাপিটাল বি স্মল বি ক্যাপিটাল ডি স্মল টি, এটাকে যদি আমি F1 বলি, এই ক্যাপিটাল বি স্মল বি ক্যাপিটাল ডি স্মল টি এটা হচ্ছে তার জেনোটাইপ। তাহলে তার ফেনোটাইপ কেমন হবে? বি কালো বর্ণের জন্য দায়ী, ক্যাপিটাল টি খাটো লোমের জন্য দায়ী। দ্যাটস কালো বর্ণ খাটো লোম। কারণ আমরা বলছিলাম কালো বর্ণ ধূসর বর্ণের উপর প্রকট, খাটো লোম লম্বা লোমের উপর প্রকট। তাই ক্যাপিটাল বি স্মল বি এর উপর প্রকট, ক্যাপিটাল টি স্মল টি এর উপর প্রকট। প্রকট মানে হচ্ছে বিপরীতধর্মী বৈশিষ্ট্যের জন্য দায়ী দুটো জিন যখন একসাথে থাকে তখন একটি জিনের বৈশিষ্ট্য প্রকাশিত হয় আর একটি জিনের বৈশিষ্ট্য প্রকাশিত হয় না। যার বৈশিষ্ট্য প্রকাশিত হয় তাকে বলা হয় প্রকট বৈশিষ্ট্য, যার বৈশিষ্ট্য প্রকাশিত হয় না তাকে বলা হয় প্রচ্ছন্ন বৈশিষ্ট্য। এখানে ক্যাপিটাল বি স্মল বিকে প্রকাশিত হতে দেবে না, ফলে ক্যাপিটাল বি এর যে কালার কালো বর্ণ সেটা প্রকাশিত হবে, আর ক্যাপিটাল টি স্মল টিকে প্রকাশিত হতে দেবে না। ক্যাপিটাল টি খাটো লোমের জন্য দায়ী, সুতরাং সে খাটো লোম বিশিষ্ট হবে। তাইলে আমরা দেখছি F1 সেটা হবে সবগুলো কালো বর্ণ খাটো লোম। অর্থাৎ আমি যে গিনিপিগের লালন পালন করলাম, এই গিনিপিগগুলো যখন একটা নির্দিষ্ট সময় পরে পরস্পরের সাথে মিলিত হয়ে যখন বাচ্চা দিল, আমি দেখলাম সেখানে ধূসর বর্ণ লম্বা লোমের কোনো গিনিপিগ উৎপন্ন হয়নি, সবগুলাই কালো বর্ণ খাটো লোম। এতে বাজার চাহিদার উপর আমি খুশিও হতে পারি, মনও খারাপ করতে পারি। তখন আমি করলাম কি, আচ্ছা ঠিক আছে, করছে যখন করছে, আমি কালো বর্ণ খাটো লোম ধূসর বর্ণ লম্বা লোম এই গিনিপিগগুলো খাঁচা থেকে তুলে ফেললাম। তুলে ফেলে আমি বললাম যে ঠিক আছে, ওদের আর দরকার নেই, আমি সবগুলো বাচ্চাগুলোকে রেখে লালন পালন করব এবং দেখি তারা কি করে। আমি সব বাচ্চাগুলোকে রেখে লালন পালন করব, দেখি তারা কি করে। কালো বর্ণ খাটো লোম ক্যাপিটাল বি স্মল বি ক্যাপিটাল ডি স্মল টি। কারণ আগের প্যারেন্টসের মধ্যে যে কালো বর্ণ খাটো লোম ছিল সে বিশুদ্ধ হোমোজাইগাস, অর্থাৎ সে একই বৈশিষ্ট্যের জন্য দায়ী জিনগুলোকে বহন করছিল। কিন্তু এখন F1 এর মধ্যে যখন ক্রস করাচ্ছি, অর্থাৎ মাতা পিতাকে খাঁচা থেকে তুলে ফেলছি, শুধুমাত্র সন্তান সন্ততিগুলো রেখে দিয়ে তাদেরকে লালন পালন করে তাদেরকে মিলনের সুযোগ করে দিচ্ছি যাতে তারা বংশ বিস্তার করতে পারে। এখন দেখতে চাই তারা কেমন হয়। দ্যাটস কালো বর্ণ খাটো লোম। এরা ছিল সব F1, ক্যাপিটাল বি স্মল বি ক্যাপিটাল ডি স্মল টি। এরা যখন গ্যামেট দেবে, এই ক্যাপিটাল বি ক্যাপিটাল টি এর সাথে গিয়ে একটা গ্যামেট দেবে, ক্যাপিটাল বি স্মল টি এর সাথে গিয়ে একটা গ্যামেট দেবে, আবার স্মল বি ক্যাপিটাল টি এর সাথে একটা গ্যামেট দেবে, স্মল বি স্মল টি এর সাথে আরেকটা গ্যামেট দেবে। অর্থাৎ যে সম্ভাব্য চারটা গ্যামেট হবে, চারটা গ্যামেটে এরকম হবে যে ক্যাপিটাল বি ক্যাপিটাল টি ক্যাপিটাল বি স্মল টি স্মল বি ক্যাপিটাল টি স্মল বি স্মল টি। দ্যাটস F1 এর গ্যামেটগুলো পুরুষ এবং স্ত্রীতে তারা প্রত্যেকে একই ধরনের গ্যামেট দেবে। এই গ্যামেটগুলো পরস্পরের সাথে মিলিত হয়ে যেটা উৎপন্ন হবে সেটাকেই আমরা বলবো F2। আমরা F2 এর সেকার বোর্ডটা যদি করি, আমার এখানে গ্যামেট চারটা, সেজন্য আমি চারটা কলাম করছি। এদিকে যেমন চারটা করছি, এদিকেও চারটা করছি। আমি এদিকে পুরুষকে দিলাম, এদিকে মহিলাকে দিলাম। এখানে বললাম ক্যাপিটাল বি ক্যাপিটাল টি ক্যাপিটাল বি স্মল টি স্মল বি ক্যাপিটাল টি স্মল বি স্মল টি ক্যাপিটাল বি ক্যাপিটাল টি ক্যাপিটাল বি স্মল টি স্মল বি ক্যাপিটাল টি স্মল বি স্মল টি। দেখো তারা মিলিত হবে কিভাবে। এর সাথে মিলিত হয়ে ক্যাপিটাল বি ক্যাপিটাল বি ক্যাপিটাল টি ক্যাপিটাল টি ক্যাপিটাল বি ক্যাপিটাল বি ক্যাপিটাল টি স্মল টি ক্যাপিটাল বি স্মল বি ক্যাপিটাল টি ক্যাপিটাল টি
ক্যাপিটাল বি স্মল বি, ক্যাপিটাল টি স্মল টি। আবার এই যখন এর সাথে মিলিত হবে ক্যাপিটাল বি ক্যাপিটাল বি, ক্যাপিটাল টি স্মল টি, ক্যাপিটাল বি স্মল টি স্মল টি, ক্যাপিটাল বি স্মল বি, ক্যাপিটাল টি স্মল টি, ক্যাপিটাল বি স্মল বি, ক্যাপিটাল টি স্মল টি, ক্যাপিটাল বি স্মল বি, ক্যাপিটাল টি, ক্যাপিটাল টি, ক্যাপিটাল বি স্মল বি, ক্যাপিটাল টি স্মল টি, স্মল বি, ক্যাপিটাল টি, স্মল বি, ক্যাপিটাল টি স্মল টি, ক্যাপিটাল বি স্মল বি, ক্যাপিটাল টি স্মল টি, ক্যাপিটাল বি, ক্যাপিটাল সরি ক্যাপিটাল বি স্মল বি, স্মল বি, স্মল টি স্মল টি, স্মল বি, ক্যাপিটাল টি স্মল টি, স্মল বি, স্মল টি। তাহলে আমরা এখানে 16টা জীব পেলাম। 16টা জীবের এই জেনোটাইপকে আমরা লিখলাম। এখন আমরা দেখতে চাই তাদের ফেনোটাইপ কেমন হবে। ক্যাপিটাল, আমরা জানি যে ক্যাপিটাল বি যেখানে আছে সেখানে সে কালো হবে, সে স্মল বি কে প্রকাশিত হতে দেবে না। সো এটা কালো। এটাও কালো, কালো, কালো। ক্যাপিটাল টি, সুতরাং তার লোম হবে খাটো লোম। ক্যাপিটাল টি যেখানেই আছে সেখানেই হবে সে খাটো লোম, খাটো লোম, খাটো লোম। আর ক্যাপিটাল বি যেখানে, তাহলে এটাও কালো বর্ণ খাটো লোম, কালো বর্ণ খাটো লোম, কালো বর্ণ লম্বা লোম। কারণ এখানে ক্যাপিটাল টি নেই, এখানে ক্যাপিটাল টি নেই। কালো বর্ণ লম্বা লোম, কালো বর্ণ লম্বা লোম, এই তিনজন হবে কালো বর্ণ লম্বা লোম। আর যেখানে ক্যাপিটাল বি আছে, অর্থাৎ ক্যাপিটাল বি এর সাথে ক্যাপিটাল টি আছে, সে হবে কালো বর্ণ খাটো লোম। এটা কালো বর্ণ খাটো লোম, কালো বর্ণ খাটো লোম, কালো বর্ণ খাটো লোম। তাহলে 1 2 3 4 5 6 7, 7 2 9। তাহলে আমি কালো বর্ণ খাটো লোম পাবো 9টা, কালো বর্ণ লম্বা লোম পাবো 3টা। এই স্মল বি যেখানে আছে সেখানে সে হবে ধূসর, দুটোই স্মল বি, দুটোই স্মল বি। এই তিনজনের মধ্যে দুটোই স্মল বি, বাট সাথে একটা করে ক্যাপিটাল টি। তার অর্থ কি? স্মল বি, এখানে ক্যাপিটাল বি নেই, সুতরাং সে কালো হবে না, সে ধূসর হবে। কিন্তু যেহেতু ক্যাপিটাল টি আছে সে খাটো লোম হবে, তাহলে সেও 3টা। আর এই একটা মাত্র জীব আমি পাবো যার বর্ণ হবে ধূসর বর্ণ লম্বা লোম। অর্থাৎ প্রতি 16টার মধ্যে 9টা হবে কালো বর্ণ খাটো লোম, 3টা হবে কালো বর্ণ লম্বা লোম, 3টা হবে ধূসর বর্ণ লম্বা লোম, একটা হবে ধূসর বর্ণ লম্বা লোম। অর্থাৎ 9:3:3:1, এটাকে বলা হয় মেন্ডেলের দ্বিতীয় সূত্র। তাহলে আমরা যদি একটু সামারি করি, আমরা কি বলতে পারি? আমরা বলতে পারি, যদি 2 জোড়া বিকল্প চরিত্র লক্ষণ বা ফ্যাক্টরকে একত্রে সন্নিবিষ্ট করা হয়, তবে প্রথম সংকর পুরুষে প্রকট চরিত্রটি প্রকাশিত হয়। এখানে কোনো প্রচ্ছন্ন বৈশিষ্ট্য প্রকাশিত হবে না, কিন্তু তাদের মধ্যে যদি ক্রস করায়, দ্যাট ইজ F1 এর মধ্যে যে ক্রস করায়, অর্থাৎ কালো বর্ণ খাটো লোমওয়ালা হেটারোজাইগাস জীবগুলোর মধ্যে যদি আমি ক্রস করাই, তখন আমরা কি দেখি? তখন আমরা দেখি যে সে গ্যামেট সম্ভাব্য 4 ধরনের গ্যামেট দিতে পারে। অর্থাৎ ক্যাপিটাল বি ক্যাপিটাল টি এর সাথে গিয়ে যেমন একটা গ্যামেট দিতে পারে, ক্যাপিটাল বি স্মল টি এর সাথে গিয়ে একটা গ্যামেট দিতে পারে।
আবার স্মল বি ক্যাপিটাল টি এর সাথে কি একটা গ্যামেট দিতে পারে, স্মল বি স্মল টি এর সাথে একটা গ্যামেট দিতে পারে, অর্থাৎ সম্ভাব্য 4টা গ্যামেট সে দিতে পারে। এই সম্ভাব্য 4টা গ্যামেটের মধ্যে মিলন ঘটলে এই চেকার বোর্ডটা পাওয়া যায়। এই সম্ভাব্য 4টা গ্যামেট দেওয়াটাকে মেন্ডেল এখানে আইডেন্টিফাই করছে এইভাবে যে তারা সম্ভাব্য সব উপায়ে মিলিত হবে, দ্যাট ইজ স্বাধীনভাবে বিন্যস্ত হবে। তারা যত প্রকারে মিলিত হওয়া, যত প্রকারে গ্যামেট উৎপাদন করা সম্ভব ঠিক ততভাবেই তারা গ্যামেট উৎপাদন করবে এবং F2-তে গিয়ে তারা 9:3:3:1 অনুপাতে মিলিত হবে। সেখানে কালো বর্ণ খাটো লোম পাবো, কালো বর্ণ লম্বা লোম পাবো, ধূসর বর্ণ খাটো লোম পাবো, ধূসর বর্ণ লম্বা লোম পাবো। স্যার এখানে আমরা কালো বর্ণকে ধরছিলাম প্রকট বৈশিষ্ট্য, খাটো লোমকে ধরছিলাম প্রকট বৈশিষ্ট্য, দ্যাট ইজ কালো বর্ণ খাটো লোমকে ধরছি আমরা প্রকট বৈশিষ্ট্য, আর ধূসর বর্ণ লম্বা লোমকে ধরছিলাম আমরা প্রচ্ছন্ন বৈশিষ্ট্য। তাইলে মেন্ডেলের প্রথম সূত্রের সাথে দ্বিতীয় সূত্রের আমরা কি পার্থক্য পেলাম? প্রথম কথা হচ্ছে যে মেন্ডেলের প্রথম সূত্রে আমরা যেটা করছিলাম সেটা ছিল এক সংকর ক্রস, মনোহাইব্রিড ক্রস, অর্থাৎ এক জোড়া বৈশিষ্ট্য নিয়ে সেখানে আমরা কথা বলছি, একাধিক বৈশিষ্ট্য নিয়ে আমরা কোনো কথা বলি নাই। বাট দ্বিতীয় সূত্রে এসে আমরা 2 জোড়া বিকল্প চরিত্র লক্ষণ বা বৈশিষ্ট্য নিয়ে কথা বলছি। তাহলে প্রথম সংকর পুরুষে একটা পার্থক্যের মধ্যে প্রথম সংকর পুরুষে ছিল, প্রথম সূত্রে ছিল এটা মনোহাইব্রিড ক্রস বা এক সংকর ক্রস, এক জোড়া বৈশিষ্ট্যের মধ্যে ক্রস, কিন্তু দ্বিতীয় সূত্রে 2 জোড়া বৈশিষ্ট্যের মধ্যে ক্রস। এটাই হচ্ছে প্রধান এবং অন্যতম কথা। প্রথম সূত্রে বলা হচ্ছিল যে তারা পরস্পর থেকে আলাদা হয়ে যাবে, পৃথকীকরণ সূত্র বলা হয় সেটাকে। আমরা দেখছিলাম ক্যাপিটাল টি এর সাথে যখন ক্যাপিটাল টি স্মল টি এর ক্রস করাচ্ছিলাম, ক্যাপিটাল টি এর সাথে যখন আমরা স্মল টি এর ক্রস করাচ্ছিলাম, এরা এরকম হয়ে গেল। যখনই তারা মিলিত হলো ক্যাপিটাল টি স্মল টি হলো। এই যে দ্যাটস F1, এই F1টা যখন ক্রস করতে গেল, F1টার মধ্যে যখন ক্রস করাতে গেলাম তারা গ্যামেট উৎপাদন করলো ক্যাপিটাল টি স্মল টি, আলাদা আলাদা দুটো গ্যামেট, তারা পৃথক হয়ে গেল। কিন্তু যখন আমরা ক্যাপিটাল বি ক্যাপিটাল টি স্মল টি এর মধ্যে ক্রস করাতে গেলাম, কিন্তু যখন আমরা কি করলাম ক্যাপিটাল বি ক্যাপিটাল টি স্মল টি এর মধ্যে ক্রস করাতে গেলাম, এখানে 4টা গ্যামেট দিল। ক্যাপিটাল বি ক্যাপিটাল টি এর সাথে একটা গ্যামেট দিল, ক্যাপিটাল বি স্মল টি এর সাথে, স্মল বি ক্যাপিটাল টি এর সাথে, আর স্মল বি স্মল টি এর সাথে। এই যে 4টা গ্যামেট, স্যার এখানে 4 ধরনের গ্যামেট উৎপাদন হচ্ছিল, বাট এখানে 2 ধরনের গ্যামেট উৎপাদন হলো, তারা আলাদা হয়ে গেল, কেউ কারোর সাথে গেল না, ওইখানে সম্ভাব্য সব উপায়ে মিলিত হলো। এটাই হচ্ছে মনোহাইব্রিড ক্রস এবং ডাইহাইব্রিড ক্রসের মধ্যে পার্থক্য। আরেকটা পার্থক্য বলতে পারো যে মনোহাইব্রিড ক্রসে 3:1 অনুপাতে পাওয়া যায়, বাট ডাইহাইব্রিড ক্রসে 9:3:1 অনুপাতে পাওয়া যায়। তাহলে অনুপাতের পার্থক্য যেমন আছে, গ্যামেট তৈরি হওয়ার প্রক্রিয়ার মধ্যে পার্থক্য আছে, আবার কয় জোড়া বৈশিষ্ট্য নিয়ে কথা বললাম সেটার মধ্যে পার্থক্য আছে। এই পার্থক্যগুলো ধরে আমরা বুঝতে চেষ্টা করব যে কোনটা কার সাথে যাবে। সো আমরা এবার এই দুটো সূত্রের প্রথম সূত্রের ব্যতিক্রম আমরা গত ক্লাসে পড়িয়ে গেছি। আমরা আজকে দ্বিতীয় সূত্রের একটু ব্যতিক্রম নিয়ে একটু কথা বলবো, যাতে আমরা পরবর্তী ক্লাসে সেটা ডিটেলস করতে পারি। দ্বিতীয় সূত্রের ব্যতিক্রমের মধ্যে আমরা প্রথমে যেটা বলবো এপিস্টেসিস। এপিস্টেসিসে 2 ধরনের এপিস্টেসিস হয়, প্রকট এপিস্টেসিস এবং দ্বৈত প্রচ্ছন্ন এপিস্টেসিস। একটা হচ্ছে প্রকট এপিস্টেসিস আর একটা হচ্ছে দ্বৈত প্রচ্ছন্ন এপিস্টেসিস।
পরিপূরক জিন তোমাদের বইতে যদ্দূর আছে আমরা ওইটুকুই বলবো, এর বেশি কিছু বলবো না। পরিপূরক জিন, আরেকটা হচ্ছে পরিপূরক জিন। কমপ্লিমেন্টারি জিন যেটাকে বলা হয়। এই তিনটা নিয়ে আমরা কথা বলবো, অর্থাৎ এপিস্টেসিস, দ্বৈত প্রচ্ছন্ন এপিস্টেসিস এবং পরিপূরক জিন। পরিপূরক জিনে আমরা পার্থক্যটা দেখবো 9:7, এপিস্টেসিসে দেখব আমরা এপিস্টেসিসে দেখব 13:3, এটা তো দেখবো 9:7। তাহলে 9:7 বললে আমরা দ্বৈত প্রচ্ছন্ন এপিস্টেসিস যেমন হতে পারে, দ্বৈত প্রচ্ছন্ন এপিস্টেসিসের স্যার এটা কাকে নিচ্ছি তার উপর ভিত্তি করে হবে। এখানে বইতে যেটা আছে সেটা 9:7, আমি সেটা নিয়ে একটু করে জাস্ট কথা বলছি। আর এপিস্টেসিসের মধ্যে 13:3 পাওয়া যাবে। আমরা এই ক্লাসটা পরবর্তী ক্লাসে আমরা এর তিনটা নিয়ে ডিটেলস করব, সেই জন্য আজকে একটু করে হিন্টস দিয়ে যাওয়া, যাতে তোমরা ক্লাসে বসার আগে একটু দেখে শুনে বসতে পারো। আমরা আজকে আরেকটু কথা বলবো মনোহাইব্রিড ক্রস এবং ডাইহাইব্রিড ক্রসে। আমরা দেখলাম যে একটি বৈশিষ্ট্যের জন্য দুটো জিন দেই, তাহলে তোমাকে কিন্তু কেউ জিজ্ঞেস করতে পারে যে স্যার সবসময় কি দুটো বৈশিষ্ট্য নিয়েই হবে? না, সব সময় দুইটা বৈশিষ্ট্য নিয়ে হবে না, কোনো কোনো সময় একাধিক বৈশিষ্ট্য নিয়েও হবে। এই একাধিক বৈশিষ্ট্য নিয়ে যেটা হবে সেটাকে বলি আমরা পলিজিন। পলিজিনের কারণেও কিছু বৈশিষ্ট্য আসে, আমরা সেটাও দেখব পরের ক্লাসে। অর্থাৎ একাধিক বৈশিষ্ট্য মিলে যখন একাধিক জিন মিলে যখন একটা বৈশিষ্ট্যকে প্রকাশ করবে তখন তাকে আমরা বলবো পলিজিন, এবং পলিজিনের বংশগতিকে বলবো পলিজেনিক ইনহেরিটেন্স। আমাদের যে গায়ের বর্ণ, সে গায়ের বর্ণ হচ্ছে, অর্থাৎ আমার যে কালারটা, সে কালারটা হচ্ছে একটা পলিজেনিক ইনহেরিটেন্স। অনেকগুলো জিনের কার্যকারিতায় আমার এই বৈশিষ্ট্যটা প্রকাশিত হয়। সো আমরা আজকের মতো ক্লাসটা এখানে শেষ করব। আমরা পরবর্তী ক্লাসে মেন্ডেলের দ্বিতীয় সূত্রে যে ব্যতিক্রম, তিনটা ব্যতিক্রমের কথা বললাম, এপিস্টেসিস, দ্বৈত প্রচ্ছন্ন এপিস্টেসিস এবং কমপ্লিমেন্টারি জিন, এই তিনটা নিয়ে কথা বলবো। আমি আশা করব যে তোমরা একটু দেখে শুনে বসবে, যাতে পরের ক্লাসটা তোমরা ভালোভাবে করতে পারো এবং বুঝো। আজকের মতো এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবে, করোনা মেনে চলবে। করোনার বিস্তারটা আবার বেড়ে যাচ্ছে, অর্থাৎ বিভিন্ন জায়গায় খুব দ্রুত এটা বাড়ছে। নিজে সুরক্ষিত থাকবে, অন্যকে সুরক্ষিত হতে সহায়তা করবে, যাতে আমরা সবাই ভালো থাকতে পারি। আজকের মতো বিদায়, সামনের ক্লাসে দেখা হবে।